গল্পের শুরুতে দেখা যায় কয়েকজন বিজ্ঞানী মঙ্গোলিয়ান গ্রহে গিয়ে সেখানে মাটির নমুনা সংগ্রহ করল, কারণ তারা সেই মাটি পৃথিবীতে নিয়ে এসে সেটাকে ধ্বংস করার পরিকল্পনা করছে। তখন হঠাৎ জরুরি সতর্কতা দিয়ে জানানো হলো যে সেখানে একটা ভয়ানক ঝড় আসতে পারে, তাই আর দেরি না করে সবাইকে এখনই স্পেসশিপে ফিরতে হবে। তাই সবাই এক এক করে স্পেসশিপে ফিরে যেতে শুরু করল। কিন্তু একজন বিজ্ঞানী স্পেসশিপে ফিরতে পারল না, সেই ঝড়ের মধ্যে পড়ে গেল এবং কোথাও হারিয়ে গেল। তারপর তারা আর তাকে খুঁজে পেল না। তারা ভাবল মার্ক নামের সেই মানুষটা হয়তো মারা গেছে, তাই তারা ওখান থেকে ফিরে পৃথিবীতে যাওয়ার প্রস্তুতি নিতে লাগল। কিন্তু পরে দেখা গেল মার্ক এখনও বেঁচে আছে, আর পড়ার সময় তার শরীরে একটা বড় ধাতব টোকলা আটকে গিয়েছিল, যা নিয়ে সে অনেক কষ্ট সহ্য করছিল। তারপর সে নিকটবর্তী একটা আশ্রয়ে পৌঁছল, যা সব বিজ্ঞানীরা মিলেও তৈরি করেছিল। সেখানে তারা আর একটা কৃত্রিম জায়গা বানিয়েছিল, যেখানে পৃথিবীর মতো গ্র্যাভিটি আর বাতাসের ব্যবস্থা ছিল। শেল্টারে ঢোকেই ও খুব চিন্তিত হয়ে পড়ল, কারণ ও জানত পরের প্রজেক্টে 4 বছর পর মানুষকে মঙ্গল গ্রহে পাঠানো হবে, আর এই 4 বছর ও কি করে বাঁচবে, কারণ এই শেল্টারের খাবারের পরিমাণ 4 বছর টিকবে না। তাই এখন নিজের জন্য যে কোনোভাবে খাবার জোগাড় করতে হবে। তারপরও শেল্টারের খাবারের কাউন্টার থেকে কিছু কাঁচা আলু নিয়ে ঠিক করল এখানে আলু রান্না করবে। যদি তুমি এটা করতে চাও তাহলে তোমার পানি, মাটি আর পৃথিবীর মতো কিছু জিনিস দরকার। এই গ্রহে এমন কিছুই নেই। কিন্তু সে নিজে থেকেই উদ্যোগ নিল এটা করার জন্য। সে প্লাস্টিক নিয়ে একটা জায়গা বানালো এবং প্রয়োজনীয় জিনিসগুলো কৃত্রিমভাবে তৈরি করল। এখন তার পানি দরকার, কিন্তু কাজটা করার জন্য এত পানি ছিল না, শুধু তৃষ্ণার মতো পানি ছিল। কিন্তু সে জানত কিভাবে পানি বানাতে হয়। তার কাছে সব প্রয়োজনীয় উপকরণ ছিল, তাই সে হাইড্রোজেন আর অক্সিজেন মিশিয়ে পানি বানানোর চেষ্টা করল। আর এর ফলেই একটা ভয়ানক বিস্ফোরণ ঘটল। যদিও মার্ক তার হিসেব অনুযায়ী ঠিক পরিমাণ হাইড্রোজেন আর অক্সিজেন নিয়েছিল, কিন্তু বিস্ফোরণের কারণ ছিল অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া, যা মার্কের দৃঢ়তায় হয়েছিল। কিন্তু মার্ক আবার চেষ্টা করল এড়িয়ে যাওয়ার জন্য, আর এবার সে সফল হল। সেখানে পানি গ্যাসের আকারে কণার মতো তৈরি হয়, আর গ্যাসের জন্য যেই পানি দরকার ছিল সেটা সেখান থেকে পাওয়া যায়। কয়েকদিনের মধ্যেই সেখানে প্রথম তারা তৈরি হয়, আর মার্ক সেটা দেখে খুব খুশি হয়। প্ল্যানেটের অন্য পাশে মার্ককে মৃত ঘোষণা করা হয় এবং কবরস্থানে মার্কের নামে একটা কবরস্থানও তৈরি করা হয়। তারপর হঠাৎ একদিন অপারেটরের চোখে পড়ে যে পৃথিবী থেকে পাঠানো ছোট একটা আশ্রয় কেন্দ্র অন্য কোথাও রাখা হয়েছে, সেই মঙ্গল গ্রহের কাছে নয়। আসলে ওগুলো কিছু সোলার প্যানেল ছিল, যেগুলো মার্ক তার দরকার মতো চুরি করে অন্য জায়গায় নিয়ে গিয়েছিল। তারপর অপারেটরটা এই দৃশ্যটা তার সিনিয়রকে দেখায়, আর তারে বুঝে যায় মার্ক এখনও ওখানে আছে। এরপর সিনিয়র অফিসার বলে, সে যেখানেই থাকুক আমরা তাকে সাহায্য করতে পারবো না, কারণ আমরা এখান থেকে এখনই ওকে জাগানোর জন্য যাই, তাও পৌঁছানোর আগে ও ক্ষুধা আর দুঃখে মারা যাবে, কারণ পৃথিবী থেকে সেখানে পৌঁছতে অনেক মাস লাগবে, আর তখন বাজারে কোনো খাবার পাওয়া যায় না, কারণ তখন সব বিক্রি হয়ে গেছে। এভাবেই 70 দিন কেটে যায়। মার্ক ওখানে একাই আছে। তার কথায় 4 বছর পরে পৃথিবী থেকে পাঠানো স্পেসশিপটা মার্কের অবস্থান থেকে 300 কিলোমিটার দূরে ল্যান্ড করবে, আর মার্ককে ওখানে তাদের আগে পৌঁছতে হবে। আর সেখানে পৌঁছতে তারপরে 50 দিন সময় লাগবে, কারণ পাশের গাড়িটা একদিনে অনেক দূর যেতে পারবে না। গাড়িটা সোলার পাওয়ার প্ল্যান্ট দিয়ে চলে, আর তার ব্যাটারিও সোলার পাওয়ার প্ল্যান্ট দিয়ে চার্জ করতে হয়। অন্যদিকে পৃথিবী মার্সে খাবার পাঠানোর জন্য প্রস্তুত, আর পুরো সিস্টেমটা শেষ হতে প্রায় 3 মাস লাগবে। এরপর পৃথিবী থেকে মার্সে পৌঁছতে আরও 9 মাস লাগবে, অর্থাৎ মোটামুটিভাবে 1 বছর সময় লাগবে। অন্যদিকে মঙ্গোলিয়ার বাজার আর 40 দিন বন্ধ থাকবে, আর সরবরাহ দিনে দিনে বাড়ছে। তারা 400টা আলু উৎপন্ন করতে পেরেছে, যা আগে কল্পনাও করতে পারত না। বাজারের চেয়ে অনেক বেশি ফসল হয়েছে। এখন তারা সব বড় আলু তুলে ফেলছে, আর ছোট আলুগুলো আবার জমা রাখছে। কিন্তু শুধু আলু খেতে আর কতদিন বিক্রি চালিয়ে যেতে পারবে? যদি তুমি মানুষের শরীরের জন্য দরকার সব খাবার দিতে না পারো, তাহলে সে অসুস্থ হয়ে পড়বে। তাই সে পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য মারা গেল। আর সে এমন একটা জায়গায় গেল যেখানে 1997 সালে পাঠানো পাথফাইন্ডার অনেক খারাপ অবস্থায় ছিল। সেটা চালু বন্ধ করল। সে জানত এটা খুবই পুরনো একটা মেশিন, আর সে পৃথিবীতে কোনো ভালো মানের ছবি পাঠাতে পারবে না, শুধু কিছু কম মানের ছবি পাঠাতে পারত। তাহলে সে পাথফাইন্ডারের ক্যামেরা চালু করে তার সামনে 3টে অক্ষরের একটা বার্তা লেখে, আর পৃথিবীর কোনো উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করে। ওই 3 অক্ষরের মাঝে মার্ক লিখেছিল, তার সিগন্যাল তোমাদের কাছে পৌঁছচ্ছে। আর 2 পাশে একটি করে হ্যাঁ আর না লিখে রেখেছিল। কিছুক্ষণ পর পাথফাইন্ডারের ক্যামেরা ওই লেখার দিকে এগোতে থাকে, অর্থাৎ পৃথিবী মার্ককে দেখে ফেলেছে। এটা বুঝে মার্ক অনেক উত্তেজিত হয়ে পড়ে।
এরপর মার্ক কোডের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলা শুরু করে, কারণ পাথফাইন্ডার দিয়ে ভিডিও কল বা অডিও কল করা সম্ভব ছিল না। এখন মার্ককে কোডের মাধ্যমে বুঝতে হচ্ছিল যে তারা মার্কের জন্য নাসা থেকে দরকারি কাগজপত্র আর খাবারের প্যাকেট ব্যবস্থা করছে। আর তারা মার্ককে জানায় যে ক্রু সদস্যরা, অর্থাৎ যারা মার্কের সাথে হাওয়াজানে গিয়েছিল, তাদের অবস্থান তারা খুঁজে পেয়েছে। তারা এখনও পৃথিবীতে পৌঁছেনি এবং তারা জানে না যে তুমি এখনও বেঁচে আছো। কিন্তু এখন থেকে মার্কের ক্রু সদস্যদের জানতে হবে যে মার্ক এখনও বেঁচে আছে। তারা এটা শুনে খুব খুশি আর একটু কষ্টও পায়, কারণ তারা মার্ককে ভুলে গিয়েছিল আর একা এখানে এসেছে। যাই হোক, এইবার মার্ক খুব খুশি। একটা ক্যামেরায় নিজের আলু কাটা ভিডিও রেকর্ড করে, কিন্তু দুর্ভাগ্যবশত পরের দিন যেখানে মার্ক আলু কাটছিল সেখানে আগুন লেগে সব আলু নষ্ট হয়ে যায়। এর কারণে আবার সেখান থেকে আলু কাটা সম্ভব নয়, কারণ আশ্রয়ে যা কিছু ছিল সব কিছু ব্যবহার করে মার্ক পুরো জগৎটাই ধ্বংস করে দিয়েছিল, যেটা সে এখানে তৈরি করেছিল। এখন মার্ক আর পৃথিবী থেকে মহাদেশে ফল পাঠাতে পারবে না। তাই মার্ককে বলা হয়েছে এখন থেকে যত কম সম্ভব খাবার খেতে হবে আর খাবার মাছিয়ে রাখতে হবে, যাতে বেশি দিন বিক্রি করতে পারে। কারণ এখান থেকে তোমার কাছে যেটা খাবার পাঠানো হচ্ছে সেটা তোমার কাছে পৌঁছবে, যা কিছু আছে সেটা তোমাকে বিক্রি করতে হবে। আর মার্ক ঠিক সেটাই করে। সেই দিনে 3 বার যে খাবার খায়, তার প্রথম খাবারের খাবার ভাগ করে 3 বার খেতে শুরু করে, আর সেটা মার্সের জন্য পৃথিবী থেকে একটা স্পেসশিপে পাঠায়। কিন্তু দুঃখের বিষয়ে স্পেসশিপটা লঞ্চ করার পর একটু বেশি উপরে ওঠে না। আর এই কারণে সবাই আবার চিন্তায় পড়ে গেছে, কারণ এখন ইভা আর মার্ককে বাঁচানোর কোনো উপায় নেই। আর মার্কের খবর পেয়ে এই খবরটা তার মাথায় ঝড় তুলেছে। তখন সে নাসাকে একটা বার্তা পাঠায়, যা তার বাবা মায়ের কাছে পৌঁছে দিতে বলেছে। সেখানে লেখা ছিল মার্কের মৃত্যু তাদের কাছে কঠিন হবে না, কারণ তাদের ছেলেদের কাজকে খুব ভালোবাসত আর সে তার কাজ নিয়ে খুব গর্বিত। আর যদি সে মারা যায় তাও তার মৃত্যুর একটা বড় উদ্দেশ্য থাকবে, যা তার জীবনের চেয়েও অনেক বেশি মূল্যবান। তাই সে ভয় না পেয়ে এমন পরিস্থিতিতে লড়াই করছে। এত কিছুর পর এখন নাসা পুরো আশা ছেড়ে দিয়েছে, আর চীন তাদের লক্ষ্যে সাহায্য করতে দৃঢ় প্রতিজ্ঞ। কারণ চীন পুরোপুরি প্রস্তুত ছিল স্পেসশিপ উৎক্ষেপণের জন্য, আর 18 দিনের মধ্যে চীনের সাহায্যে নাসা আবার স্পেসশিপ উৎক্ষেপণে প্রস্তুত নয়। আরেকজন ভালো আছেন রিচ নামের, যিনি অ্যাস্ট্রোডাইনামিক্সে কাজ করেন। তিনি বলেন আর একটা সহজ উপায় আছে মার্ককে বাঁচানোর। তিনি বলেন মঙ্গল থেকে পৃথিবীতে আসা স্পেসশিপটা যদি ফিরে না এসে পৃথিবীর চারপাশে ভাসতে থাকে, তাহলে আমরাই সেই সময় প্রয়োজনীয় তথ্য আর স্পেসশিপের খবর পেয়ে যাব। আর স্লিংশিটের মাধ্যমে আমি সেই স্পেসশিপটা আবার মঙ্গল গ্রহে পাঠিয়ে দেব। এই স্লিংশিটের মানে হলো মধ্যাকর্ষণ শক্তি, যা যে কোনো স্পেসশিপকে মহাবিশ্বের যে কোনো দিকেই মধ্যাকর্ষণ শক্তির দিকে চলতে দেয়। রিচ বলে তারা যখন মঙ্গল গ্রহে ফিরে যাবে তখন তারা সরাসরি মঙ্গলে অবতরণ করবে না। তাহলে তাদের স্পেসশিপের জ্বালানি শেষ হয়ে যাবে আর তারা কখনো পৃথিবীতে ফিরতে পারবে না। তাই মার্ককে এক এক করে মঙ্গল গ্রহের কেন্দ্র থেকে বেরিয়ে আসতে হবে। এছাড়া মঙ্গল গ্রহ চোখে বহুদিন দেখা না যাওয়া একটা অসাধারণ বিজ্ঞান মার্ককে নিয়ে মঙ্গল গ্রহের কেন্দ্র থেকে বেরোতেই হবে, আর তারপর মার্ককে আমাদের পাঠানো স্পেসশিপ থেকে নিয়ে যাওয়া হবে। কথাটা যতই সহজ শোনাচ্ছে, বাস্তবে তেমন সোজা নয় বাঁচা। মাদকাসক্তরা রিচ নামের ওই থিলের অনুরোধ মানতে চায় না। তারা বলে আমরা এক মানুষ বাঁচাতে আর 5 জনের জীবন ঝুঁকিতে রাখতে পারি না। কিন্তু যদি এটা করা হয় তাহলে সময় মতো মার্কের কাছে পৌঁছে যাওয়া যাবে। কিন্তু যেহেতু মহাকাশযানটা প্রায় পৃথিবীর কেন্দ্রের কাছে পৌঁছে গেছে, তাদের মিশনটার 533 দিন লাগবে। এই সব কিছুর পরেও কোনো গ্যারান্টি নেই তারা সেটা করতে পারবে না, কারণ মার্কের জীবন বাঁচানোর জন্য তাদের 5 জন নভোচারীর জীবন বাঁচানো ছাড়া কোনো উপায় নেই। অন্যদিকে মার্ক তার কাজটা করছে, সেই কাজ যা মার্কের দল মঙ্গলে পাঠানো হয়েছিল আর তারা পালাবার আগে সেটা শেষ করতে পারেনি। এখন মার্ক একটার পর একটা করে সেই কাজগুলো শেষ করছে। অন্যদিকে রিচ নামের ওই ছেলেটা যে স্লিংশিট দিয়ে মার্ককে বাঁচানোর কথা বলেছিল আর নাসার কর্মচারী তার প্ল্যান ঢুকেটাকি করেছিল, এবার সে নিজে পুরো প্ল্যান বানিয়ে মার্কের সঙ্গীদের হাতে তুলে দিল, যারা এখনও মাটির দিকে দৌড়াচ্ছিল, জানতে যে ওটা মহাকাশ। আর এখন ওই 5 জন অ্যাস্ট্রোনট নাসার অনুমতি ছাড়াই মার্ককে বাঁচাতে সিদ্ধান্ত নিল। আর যখন নাসার কর্মীরা দেখেন যে ওই 5 জন নভোচারীর স্পেসশিপ কোথাও অন্যদিকে যাচ্ছে, তখন তারা বুঝে যান যে তারা মার্কে যাওয়ার চেষ্টা করছেন। তাই এখন নাসাও ওই স্পেসশিপের মার্ক থেকে প্রয়োজনীয় তথ্য পাঠাবে। আর এই কাজের জন্য চীন নাসাকে তাদের প্রস্তুত করা মহাকাশযানে সাহায্য করছে। অন্যদিকে মঙ্গোলিয়ার গ্রহমার পিয়ামেবি ছোট মহাকাশযানের দিকে এগিয়ে আসছে। সে জানে এই মহাকাশযান কোনোদিন পৃথিবীতে পৌঁছবে না, এটা শুধু মঙ্গল গ্রহের কেন্দ্রীয় অংশের শেষ প্রান্তে পৌঁছবে। আর আমরা তখন দেখব যখন সেটা সেখানে পৌঁছবে। আমার মনে হয় মার্ক তার 5 বন্ধু নিয়ে যে মহাকাশযানটা এখানে এসেছে সেটাই ওটা, আর এখন তার 5 জন বন্ধু ওই স্পেসশিপে তাকে নিয়ে ফিরে আসছে। মার্ক 90 দিন পর ইয়ামিও নামের ছোট মহাকাশযানটিতে পৌঁছল। তারপর মার্ক দেখল ওই মহাকাশযানে থাকা সলিড ফুয়েলের পরিমাণ মঙ্গল গ্রহের মূল শক্তির অর্ধেকও বহন করতে পারছে না। এইবার মার্ক তার ভিতরের সব ভারী জিনিসগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে, যাতে ওটা মহাকাশের ওজনটা পূরণ করতে পারে, কারণ তাকে যে কোনো মূল্যেই মঙ্গল গ্রহের কক্ষপথ থেকে বেরিয়ে আসতেই হবে।
না হলে ওই 5 জন নভোচারী যদি ভুলক্রমে মঙ্গলে ল্যান্ড করে তাদের সব সলিড ফুয়েল শেষ হয়ে যাবে, তারা আর কোনোভাবেই পৃথিবীতে ফিরতে পারবে না। তাই মার্ক তার স্পেসশিপ নিয়ে মঙ্গল গ্রহ থেকে উড়ে যায়। এখন মার্ক মার্কসের দিকে উঠতে শুরু করে। মার্কের 5 জন নভোচারী তাদের রেডিও দিয়ে মার্কের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু মার্কের স্পেসশিপ এত ছোট যে 5 জন নভোচারীর সাথে যোগাযোগ করা সম্ভব হয় না। এই জন্য মার্ক 5 জন নভোচারীর সাথে কথা বলতে পারে না। কিছুক্ষণ পর মার্কের বন্দুক চালার পর তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। তারপর সবাই খুশি হয়। কিন্তু তারপর আরেকটা সমস্যা দেখা যায়। মার্কের স্পেসশিপের গতি এতটাই বেড়ে যায় যে সেটা ঠিক জায়গায় থামানো যায় না। তাই মার্ক বলে, আমি 0 গ্র্যাভিটিতে পৌঁছাচ্ছি, আমি এই স্পেসশিপ ছেড়ে দিচ্ছি, আমি ধীরে ধীরে তোমার কাছে আসছি আমার স্পেস শ্যুটের ছবি নিয়ে আর বাতাসের চাপ তৈরি করে। কিন্তু মার্কের 5 জন সঙ্গী তাকে এটা করতে বাধ্য করে, কারণ তাদের স্পেসশিপও বেশ কম্পন করছে। তাই তারা একটা বোমা ফাটায় আর স্পেসশিপের একটা অংশ উড়িয়ে দেয়, আর এর ফলে স্পেসশিপের গতি কমে যায়। এখন তারা নিজের চোখে দেখতে পারে যে মার্ক ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। এরপর স্পেসশিপের কমান্ডার একটা উড়ন্ত চেয়ারে বসে মার্কের দিকে এগিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই সেই উড়ন্ত চেয়ারটার ফ্লাইট শেষ হয়ে যায়। এখন মার্কের সঙ্গে যোগাযোগ করা অসম্ভব, কিন্তু মার্ক ঠিক তাই করল যা সে কিছুক্ষণ আগে বলেছিল। সে তার স্পেস স্যুটে পরে একটা ছবি তুলল এবং তার স্পেসশিপ ছেড়ে দিল। তারপর সে কমান্ডারের কাছে যাবার জন্য প্রস্তুতি নিল। এরপর যখন মার্ক কমান্ডারের হাত ধরল, তখন কমান্ডারের হাত আটকে গেল আর মার্ক অনেক দূরে চলে গেল। আর যেই রেসে কমান্ডারের চেয়ার ভেঙে গিয়েছিল, সেই রেসটা মার্ক নিল। আর অবশ্যই মার্ক তার পুরনো বন্ধু আর পুরনো স্পেসশিপটাতে পৌঁছতে সফল হয়, যেই স্পেসশিপ নিয়ে সেই মঙ্গল গ্রহে এসেছে। তারপর মার্ক আবার পৃথিবীতে ফিরে আসার নভোচারীদের শিক্ষক হয়। আর এইভাবেই সিনেমাটা শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো।